আসসালামু আলাইকুম। আজ 17 সেপ্টেম্বর 2025 বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রতিবেশী নিয়ে নিরাপত্তা শঙ্কায় ভারত, উদ্বিগ্ন বাংলাদেশ নিয়েও। পিআর পদ্ধতি ও জুলাই সনদের বিরোধিতাই ভারত ও আওয়ামী লীগের এজেন্ডার অংশ, বলছে জামায়াত। সংবিধান আদেশ এর মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ। এবার বিস্তারিত। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার একাধিক প্রতিবেশী দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা ঝুঁকি ঘিরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। চলমান কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, চীনের সঙ্গে সীমান্ত অচলাবস্থা, পাকিস্তানের চোখ রাঙানি এবং নেপালের রাজনৈতিক অস্থিরতাকে ভারতের চারপাশে নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়েছে। এই বিষয়গুলো উঠে এসেছে কলকাতায় অনুষ্ঠিতব্য ভারতের উচ্চ পর্যায়ের দ্বিবার্ষিক সামরিক সম্মেলনে জাতীয় নিরাপত্তা, সীমান্ত পরিস্থিতি, বিদেশি হুমকি এবং ভবিষ্যৎ প্রতিরক্ষা প্রস্তুতি নিয়ে আলোচনা চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া 3 দিনের এই সম্মেলনে অংশ নিচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং শীর্ষ সামরিক কর্মকর্তারা। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানে সাম্প্রতিক ঘটনা প্রবাহ ভারতের জন্য নতুন করে নিরাপত্তা হুমকি তৈরি করেছে। বিশেষ করে প্রতিবেশী দেশগুলোতে বাড়তে থাকা ভারত বিরোধী মনোভাব শুধু সীমান্ত নয়, আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বিপজ্জনক। তিনি আরও জানান, বাংলাদেশে সরকার পরিবর্তনের সম্ভাবনা এবং এর প্রেক্ষিতে উগ্রপন্থী গোষ্ঠীগুলোর উত্থান ভারতের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তার মতে, এসব গোষ্ঠীর ভারত বিরোধী বক্তব্য এবং তৎপরতা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছে। ভারতের নিরাপত্তা সংস্থাগুলো মনে করছে, বাংলাদেশ থেকে অনুপ্রবেশের হার বাড়ছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ ও আসামের সীমান্তবর্তী জেলাগুলোতে। এতে ওই অঞ্চলের জনসংখ্যাগত ভারসাম্যে পরিবর্তন আসছে, যা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। এদিকে সম্মেলনে চীনের সঙ্গেও ভারতের সীমান্ত উত্তেজনা নিয়ে আলোচনা হয়েছে। লাদাখ, সিকিম ও অরুণাচল প্রদেশ সীমান্তে চীনের পিপলস লিবারেশন আর্মির সঙ্গে চলমান অচলাবস্থা ভারতের জন্য পরোক্ষ হুমকি তৈরি করেছে বলে মত দিয়েছেন সামরিক কর্মকর্তারা। একই সঙ্গে ইন্দো প্যাসিফিক এবং দক্ষিণ চীন সাগরে চীনের আগ্রাসী অবস্থান নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। পাকিস্তান ইস্যুতেও কড়া অবস্থান নেওয়ার সুপারিশ এসেছে। নিরাপত্তা সংস্থাগুলোর মতে, পাকিস্তান এখনও বিভিন্ন জঙ্গি গোষ্ঠীতে সরাসরি অর্থায়ন করছে, যা সীমান্তবর্তী রাজ্যগুলোর জন্য বিশেষ হুমকি। সম্মেলনে ভারতের সামরিক প্রস্তুতির রূপরেখা নির্ধারণ, ভবিষ্যৎ সক্ষমতা গড়ে তোলা এবং যুদ্ধ ও শান্তির সময় দুই ক্ষেত্রেই কার্যকর প্রতিক্রিয়ার কৌশল তৈরি নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বর্তমান বৈশ্বিক অস্থিরতা, আঞ্চলিক রাজনৈতিক অস্থিতিশীলতা এবং উদীয়মান নিরাপত্তা প্রেক্ষাপটের মুখে ভারতকে আরও শক্তিশালী, কৌশলগত এবং সমন্বিত নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে হবে। তিনি জানান, ভারতের সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা হবে এবং যে কোনো সম্ভাব্য হুমকির মোকাবেলায় দেশ প্রস্তুত। দৈনিক ইনকিলাবে প্রকাশিত ভারতীয় এজেন্ডা নিয়ে মাঠে জামায়াত শিরোনামের প্রতিবেদনকে উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের দাবি, আসলে পিআর পদ্ধতি ও জুলাই সনদের বিরোধিতাই ভারত ও আওয়ামী লীগের এজেন্ডার অংশ, যা জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা ছাড়া কিছু নয়। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এসব কথা বলেন। অ্যাডভোকেট জুবায়ের বলেন, দৈনিক ইনকিলাবের প্রথম পাতায় প্রকাশিত প্রতিবেদনটি বানোয়াট ও অসত্য। তিনি অভিযোগ করেন, ডাক্তার জাহিদুর রহমান পানি ঘোলা করে জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। পিআর ও জুলাই সনদকে ভারতীয় এজেন্ডা আখ্যা দিয়ে তিনি আসলে আওয়ামী লীগ ও ভারতের স্বার্থই রক্ষা করছেন। তিনি দাবি করেন, পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি হল আধুনিক বিশ্বের স্বীকৃত গণতান্ত্রিক ব্যবস্থা। বর্তমানে প্রায় 91টি দেশে এটি কার্যকর রয়েছে। বাংলাদেশের বুদ্ধিজীবী, সাংবাদিক, আলেম, ওলামা, রাজনৈতিক নেতা এবং ছাত্র সমাজের বৃহৎ অংশ এই ব্যবস্থাকে সমর্থন করছে। অথচ একটি স্বার্থান্বেষী মহল বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে এই ব্যবস্থার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে, যাতে সংসদ ভারসাম্যপূর্ণ না হয় এবং গণতন্ত্র মজবুত ভিত্তি না পায়।
জামাতের মতে জুলাই সনদ শুধু একটি রাজনৈতিক প্রস্তাব নয়, বরং দেশের গণতান্ত্রিক পুনর্গঠন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানো ভারত আওয়ামী লীগের কৌশলের অংশ বলে দাবি করা হয় বিবৃতিতে। বর্তমানে জামাত সহ 25টি রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলেছে। তাদের মতে এতে সংসদের সব মতাদর্শের প্রতিফলন ঘটবে এবং একটি টেকসই জাতীয় সংসদ গড়ে উঠবে। জুবাইর বলেন, শিগগিরই জনগণের আন্দোলনের মুখে সরকার পিআর পদ্ধতি মেনে নিতে বাধ্য হবে। এতে গণতন্ত্র সুসংহত হবে, অর্থনীতি শক্তিশালী হবে এবং জাতীয় স্থিতিশীলতা আসবে। জামাতের দাবি, যে মহল পিআর পদ্ধতি ও জুলাই সনদের বিরোধিতা করছে তারাই আসলে ভারত ও আওয়ামী লীগের প্রকৃত এজেন্ডা বাস্তবায়ন করছে। এ কারণে জনগণকে বিভ্রান্ত না করে গণতন্ত্র শক্তিশালী করতে সংবাদ মাধ্যমকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার সংবিধান আদেশের মাধ্যমে বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের মাধ্যমে জনগণের বৈধতা নেওয়ারও পরামর্শ দিয়েছেন তারা। বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতির উপায় নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে হওয়া তৃতীয় ধাপের সংলাপের তৃতীয় দিনে এটি উত্থাপন করে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশন গত রোববার বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করে। সেখানে তারা জুলাই ঘোষণাপত্রের 22 ধারা অনুযায়ী সংবিধান আদেশের মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক সম্পর্কিত বিষয়গুলো বাস্তবায়ন করতে বলেন। বিশেষজ্ঞদের প্রস্তাবে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ 2025-এ মূল সংস্কারসমূহকে অন্তর্ভুক্ত করে জুলাই ঘোষণাপত্রের 22 অনুচ্ছেদের ক্ষমতা বলে একটি সংবিধান আদেশ জারি করতে পারে। ওই সংবিধান আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এ বিষয়ে বিশেষজ্ঞরা আরও বলেন, সংবিধান আদেশকে একটি গণভোটে উপস্থাপন করা যেতে পারে, যা আগামী সাধারণ নির্বাচনের একই দিনে অনুষ্ঠিত হবে। সংবিধান আদেশে গণভোটের বিধানও অন্তর্ভুক্ত করা যেতে পারে। যদি সংবিধান আদেশ জনগণের অনুমোদন পায় গণভোটের মাধ্যমে, তবে তা প্রণয়ন তারিখ থেকেই বৈধ বলে গণ্য হবে। সমাধানের আগেই আন্দোলনের অর্থ আলোচনার টেবিলকে অসম্মান করা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচন নিয়ে অনীহা থেকেই তাদের কর্মসূচি। রাজধানীর বনানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। আমির খসরু বলেন, চলমান আলোচনায় বেশিরভাগ ইস্যুতে এরই মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। এমন অবস্থায় আন্দোলনের ডাক দেওয়া জনমনে প্রশ্ন তুলতে পারে। তিনি বলেন, নির্বাচন নিয়ে তাদের অনীহা থাকতে পারে। যেসব বিষয়ে এখনো ঐকমত্য হয়নি সেগুলো নিয়ে আলোচনা চলছে। এই প্রক্রিয়ার মধ্যে আন্দোলনের ডাক দেওয়া মানে আলোচনার টেবিলকে অসম্মান করা। আমির খসরু আরও বলেন, জনগণের মনে প্রশ্ন জাগছে, তারা কি দেশকে অস্থিতিশীল করতে চাইছে? বিতাড়িত শক্তিকে কি আবার ফেরত আনার চেষ্টা চলছে? এসব প্রশ্ন এখন সামনে আসছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চাপের কোনো বিষয় নেই। আমাদের নেতাকর্মীরা ইতোমধ্যে নির্বাচনের প্রক্রিয়ায় অংশ নিতে প্রস্তুত। তিনি আরও বলেন, জনগণ এখন নির্বাচনের জন্য অপেক্ষায় আছে। এ সময় মাঠে নামতে হবে ভোটের প্রচারে। জনগণ একটি শান্তিপূর্ণ পরিবেশ চায়। সেখানে কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তাকে নিজেকেই ভাবতে হবে। 2019 সালের ডাকসু নির্বাচনের আগে এমফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর ভর্তি সাময়িক বাতিল করা হয়েছে। আর তাতে বৈধ ছাত্রত্ব না থাকার কারণে একই বছরে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রব্বানীর প্রার্থিতাও বৈধ ছিল না। তার প্রেক্ষিতে জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার সুপারিশ করেছে তদন্ত কমিটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সর্বশেষ সভায় তার ভর্তি সাময়িক বাতিলের সিদ্ধান্ত হয়। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর সাইফুদ্দিন আহমদ। তিনি বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য বিষয়টি একাডেমিক কাউন্সিলে পাঠানো হয়েছে। সেখানে ভর্তি বাতিলের চূড়ান্ত হলে তার প্রার্থিতা অবৈধ এবং জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিও অবৈধ হয়ে যাবে। এর আগে গত 5 ফেব্রুয়ারি অবৈধ উপায়ে ভর্তি হয়ে ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী নিষিদ্ধ ছাত্রলীগের সব সদস্যদের ডাকসুর সদস্যপদ বাতিলপূর্বক ভুক্তভোগী প্রার্থীদের মূল্যায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং 22 ডিসেম্বর 2019 তারিখে ডাকসু ভবনে সংঘটিত নৃশংস হামলার ঘটনায় জড়িত অপরাধীদের বিচার দাবিতে অভিযোগ দেন ওই নির্বাচনের জিএস প্রার্থী রাশেদ খান এবং ঢাবি ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ সানাউল্লাহ হক। তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন 2019 অনুষ্ঠানের বিষয়ে কিছু প্রার্থী বা প্যানেলের পক্ষ
পক্ষ থেকে ভোটদান, অনাবাসিক শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেওয়া, ভোট কারচুপি করা, ভোট দানের জন্য কৃত্রিম লাইন সৃষ্টি করা, ভোট কেন্দ্র দখল করা, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারা, ভোটদানে ভয়ভীতি প্রদর্শন করা, অবৈধ উপায়ে ভর্তি হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা, ব্যালট বাক্স সহ নানা কারচুপি ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তবে এই বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের জন্য অধিকতর তদন্তের প্রয়োজন। এতে আরও বলা হয়, প্রাপ্ত তথ্য প্রমাণাদি ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সাক্ষাৎকার থেকে প্রাপ্ত তথ্যগুলো পর্যালোচনা করে কমিটির কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে যে ক্রিমিনোলজি বিভাগের গোলাম রব্বানী, মেহজাবিন হক ও ফাহমিদা তাসনিম অনির এমফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে সম্পূর্ণ অবৈধভাবে জালিয়াতির মাধ্যমে সম্পন্ন হয়েছে। অতএব ওই ভর্তি আইনের দৃষ্টিতে সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে। এমত অবস্থায় বৈধ ছাত্রত্ব না থাকার কারণে গত 2019 সালের 11 মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে গোলাম রব্বানীর প্রার্থিতা বৈধ ছিল না। সুতরাং এই কমিটিতে গোলাম রব্বানীর জিএস নির্বাচিত হওয়ার বিষয়টিকে অবৈধ ঘোষণার জন্য জোর সুপারিশ করা হলো। এই প্রতিবেদনের আলোকে সর্বশেষ সিন্ডিকেট মিটিংয়ের সিদ্ধান্তে বলা হয়, তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে ক্রিমিনোলজি বিভাগের গোলাম রব্বানী, মেহজাবিন হক ও ফাহমিদা তাসনিম অনির এমফিল প্রোগ্রামে জালিয়াতির মাধ্যমে ভর্তির অভিযোগ প্রাথমিকভাবে প্রতীয়মান হওয়ায় তাদের এমফিল ভর্তি সাময়িকভাবে বাতিল করা হলো। তাদের এমফিল ভর্তি বাতিলের বিষয়টি একাডেমিক কাউন্সিলে উপস্থাপন করা হোক। তদন্ত কমিটির এই সুপারিশ বাস্তবায়নে পরবর্তী করণীয় বিষয়ে সুপারিশ প্রদানের জন্য আইন উপদেষ্টাকে অনুরোধ করা হলো। দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। চলছে ভাষার বাস, কিন্তু অনেকেই আমরা আমাদের অজান্তে বা অজ্ঞাতে ভাষার নানাবিধ ব্যবহারের ক্ষেত্রে ভুল করে থাকি। যেমন খায় এবং খাই, যায় এবং যাই, এ ধরনের শব্দের ক্ষেত্রে অনেকেই আমরা ভুল করি। যখন নিজে হব তখন কি বলবো? আমি খাই। আর অন্যরা যদি বলে এই কথাটি, তাহলে কি হবে? অন্যদের ক্ষেত্রে তারা খায়, তারা যায়। তারা যাই কখনো হবে না, বা তারা খাই কখনো হবে না। আবার আমি খায়, আমি যায়, এরকমটি কখনোই হবে না। অর্থাৎ আমি যখন নিজে বলছি, নিজে কাজটি সম্পাদন করছি, তখন হবে আমি খাই, আমি যাই। অন্যরা যখন করছে, সেটি যখন আমি বলছি, তারা খায়, তারা যায়। এটা আসলে আঞ্চলিকতার দোষে দুষ্ট হবার কারণে অনেকেই ভুল করে থাকি। সুতরাং আসুন ভাষার মাসে এই ধরনের ভুল থেকে নিজেকে রক্ষা করি এবং বাংলা ভাষা সম্পর্কে আরও জানার চেষ্টা করি। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। দোহায় বিমান অভিযান পরিচালনার নির্দেশ প্রদানের মাধ্যমে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, আর এ কারণে তাকে শাস্তি পেতে হবে বলে মন্তব্য করেছে কাতার। ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেছিলেন, কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের বিমান বাহিনীর সাম্প্রতিক হামলা বৃথা যায়নি, বরং এই হামলার মাধ্যমে কাতারকে বার্তা দেওয়া হয়েছে। নেতানিয়াহু এই বক্তব্য দেওয়ার কয়েক ঘন্টা পর দোহায় এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী তার বেপরোয়া নীতির কারণে প্রতিটি ব্যর্থতার পর সেই ব্যর্থতাকে ঢাকা এবং ন্যায্যতাকে প্রদানের চেষ্টা করেন। আমরা তার এই স্বভাবের সঙ্গে পরিচিত। আজ তিনি যে বার্তা দিয়েছেন, তার প্রতিক্রিয়ায় আমরাও তাকে একটি জরুরি বার্তা দিতে চাই। আর তা হলো, দোহায় হামলার নির্দেশ দেওয়ার মাধ্যমে তিনি আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করেছেন এবং এজন্য তিনি শাস্তি এড়িয়ে যেতে পারবেন না। যুক্তরাষ্ট্রের সুপারিশে 2012 সাল থেকে কাতারে বসবাস করছেন হামাসের শীর্ষ নেতারা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী 3 দেশের মধ্যে কাতার অন্যতম। বাকি 2 দেশ হল যুক্তরাষ্ট্র ও মিশর। 2025 সালের 31 জুলাই ইরানে ইসরায়েলের হামলায় নিহত হন হামাসের রাজনৈতিক শাখার শীর্ষ নির্বাহী ইসমাইল হানিয়া। একই বছর 16 অক্টোবর গাজায় নিহত হন তার উত্তরসূরি ইয়াহিয়া সিনওয়ার। হানিয়া ও সিনওয়ার নিহত হওয়ার পর হামাসের শীর্ষ নেতার পদে আসেন খলিল আল হায়া। খলিল আল হায়া এবং হামাসের অন্যান্য জ্যেষ্ঠ নেতাদের হত্যা করতে গত 9 সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় একটি ভবনে বোমা বর্ষণ করে ইসরায়েলি বিমান বাহিনী। মাত্র 15 মিনিট স্থায়ী হওয়া সেই হামলায় 6 জন নিহত হন, কিন্তু সৌভাগ্যবশত বেঁচে যান খলিল আল হায়া ও হামাসের অন্যান্য জ্যেষ্ঠ নেতারা।
এই ঘটনায় বিশ্বের প্রায় সব দেশ ইসরায়েলের নিন্দা জানিয়েছে। গাজায় যুদ্ধবিরতি নিয়ে কাতারের কূটনৈতিক তৎপরতা সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে মাজেদ আল আনসারি বলেন, কাতার বর্তমানে তার জাতীয় সার্বভৌমত্ব রক্ষা, বিশ্বাসঘাতক ইসরায়েলি হামলার জবাব, ভবিষ্যতে যেন এ ধরনের হামলা আর না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং হামলার জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার উপর সর্বোচ্চ মনোযোগ দিচ্ছে। আমরা এখন যে পরিস্থিতির মোকাবেলা করছি সেখানে অন্যান্য সব রাজনৈতিক বিবেচনা এখন গৌণ। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।